আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশকে অস্থিতিশীল করতেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিশোরগঞ্জের সম্মেলনে মির্জা ফখরুল। সরকারের সাংবিধানিক বৈধতার প্রশ্নে শূন্যতা সৃষ্টি করলে পতিত স্বৈরাচার লাভবান হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া বিকল্প নেই মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের নতুন সূচনায় সবার প্রত্যাশা। রাজধানী যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে 2 সন্তান সহ একই পরিবারের 4 জন দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। 5 দিন বাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। প্রচারণায় উৎসব মুখর ক্যাম্পাস। পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন শিক্ষার্থীদের। এবং কাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাতক্ষীরায় পাট দিয়ে তৈরি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সুযোগ এসেছে। সে লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে 2000-এর বেশি ডেলিগেট সরাসরি ভোটের মাধ্যমে আগামী 3 বছরের জন্য জেলার নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এই যে কথাবার্তা বলে, অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে, তারাই পালিয়ে গেছে। স্বৈরাচারের দোসর যারা 2024 সালে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছিল তাদের নিয়ে জামাতে ইসলামী যুগপৎ আন্দোলনের নামে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তা নিয়ে সংলাপে তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে আলোচনা, আবার রাজপথে আন্দোলন, সব বিরোধিতা। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি করা হলে তাতে পতিত স্বৈরাচার লাভবান হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রচলিত রাজনীতির ধারাকে বদলে দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে এগিয়ে নিতে চায় তার দল। এনসিপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? সামনের দিনগুলিতে রাজনৈতিক টানাপোড়েন জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল রাজনৈতিক জোট, এমনকি বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংও পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশাবাদ জানান, আগামী জাতীয় নির্বাচনে অপশাসনের নয়, ক্ষমতার পালাবদল হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যারা আমরা নতুন ভোটার হয়েছে, আমাদের একটা ফ্লোটিং ভোট অনেক বড় একটা ভূমিকা পালন করে। আজকে বিরোধী দলের দেখানো যুক্তিগুলো একেবারে এই সংসদে টিকে না, মাননীয় স্পিকার। বিতর্কের মূল্যায়ন পর্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না বলেন, গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে আর কোনো উপায় নেই। 5 মাসে আরো কিছু কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপি ক্যান্ডিডেট ছিলেন, যেখানে যেখানে তারা বেশি ভোট পেয়েছে, ওই 2টা 3টা 4টা 10টা লোক মাস্তান রীতিমতো দলের কথাই শোনেনি। এমন হতে পারে ওই এলাকায় বিএনপি একজনের বদলে 3 জন দাঁড়িয়ে গেছে, মানেনি দলের কথা। অনেক ফ্যাক্টর হতে পারে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সমঝোতার আভাস পাওয়া যাচ্ছে, হয়তো দ্রুতই তা দৃশ্যমান হবে। আমাদেরকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে যদি এই কোন রাজনৈতিক দল মর্যাদার আসনে না বসায়, তাহলে কিন্তু যে আগামী 5 মাস বাকি আছে, এই 5 মাসের মধ্যে কিন্তু ভোটের রাজনীতিতে অনেক পথ পরিবর্তন হয়ে যেতে পারে। যারা ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করছেন, যারা ভোট পাওয়ার চেষ্টা করছেন, সেই ভোটের জায়গা থেকে মানুষ কিন্তু তাদের মুখ ফিরিয়ে নিতে পারেন। মাহমুদুর রহমান মান্নার মতে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশন চলাকালে বিএনপি জামাতের সমঝোতা হবে কিনা সেটা অনিশ্চিত। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের সূচনাই সবার কাম্য। জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ধরনের সংখ্যা তৈরি হতে পারে, সেই সংখ্যা দূর করবার জন্য ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত সময় নির্বাচন হওয়া উচিত। তবে নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে দুর্নীতির পালাবদল না হয় দিয়ে কিন্তু আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমরা নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, চাঁদাবাজির কথা শুনতে পাচ্ছি, দখলের কথা শুনতে পাচ্ছি, আমরা বিভিন্ন চাকরি দেবার ক্ষেত্রে নানা রকম ভাবে আমরা সেখানে বাণিজ্য দেখতে পাচ্ছি। এগুলো যদি দূর করা সম্ভব না হয়, জেনজিরা যদি আবার ছাত্র জনতাকে নিয়ে মাঠে নামে, তাহলে কিন্তু আপনাদের আবারও কিন্তু শেখ হাসিনার মতো পতন হতে পারে। আমরা সংস্কারে এমন আটকালাম যে আমাদের হাত পা মাথা সবই বাঁধা পড়ে যাবে। এরকম তো করা যেতে পারে না। অতএব বি লুজ, যতখানি পারেন ছাড় দিয়ে ভোটটা করতে হবে, এই অ্যাপিলটা কিন্তু সবাই করছি আমরা। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদে ও পাশের একটি ভবনের 7 তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন তুহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার, ছোট ছেলে তাওহিদ ও তানফির। তুহিন একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের 4 জনের অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরের নিচু এলাকা সহ বিভিন্ন চরাঞ্চল। গত 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে। এতে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি। দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছে চরাঞ্চলের মানুষ। এদিকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। জামালপুরেও জিঞ্জিরাম নদীর পানি বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল আমন ধান সহ অন্যান্য ফসল ডুবে গেছে। তবে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি জেলার বিভিন্ন পয়েন্টে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অসময়ে ভারত থেকে পানি এসে এবং প্রচুর বৃষ্টির ঢল নামে আমাদের ফান্দেরচরের মানুষ অসহায় দিন যাপন করতেছে। মানুষের যাওয়া আসার অনেক সমস্যা, মানুষ না খাওয়ার দিন কাটাইতেছে। বাড়িঘর দূর রাস্তাঘাটে পড়িয়েছে এবং লোকজন অনেক কষ্টে আছে, না খেয়ে আছে। এটা আমরা সরকারের কাছে অনুদান চাই। তিস্তা, ধরলা, দুধকুমার নদী এবং ব্রহ্মপুত্র নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকার বিষয়ে আমরা পূর্বাভাস পেয়েছি। তো আমরা পর্যাপ্ত জিও ব্যাগ নিয়ে প্রস্তুত আছি। কোথাও ভাঙন দেখা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। বালিবর্তী জিও ব্যাগ দ্বারা তাৎক্ষণিকভাবে আমরা ভাঙন রোধ করব।
সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস জানায় সকাল 11:10 দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকেল নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দিন বাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ৩৫ বছর পর রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসবমুখর। বিপুল উৎসাহ উদ্দীপনা, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রার্থী ও শিক্ষার্থীরা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার মাত্রাও ততই বাড়ছে। রাজশাহী প্রতিনিধি সোজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নির্বাচনী হাওয়ায় এখন উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিত্য নতুন কৌশলে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, বিলি করছেন লিফলেট, আকর্ষণীয় স্লোগান এবং সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরেও চলছে প্রযুক্তি নির্ভর প্রচারণা। ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করেও ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তারা। অনেকে আছে ইনস্টাগ্রামের প্রতি অনেক বেশি আর কি ডিপেন্ডেন্ট, তারা হয়তো ইনস্টাগ্রামের মাধ্যমেও আর কি জানতে পারছে একটা নারী শিক্ষার্থী বা প্রার্থী সম্পর্কে অথবা অন্য কোনো প্রার্থী সম্পর্কে। ডিজিটাল প্রচারণার পাশাপাশি প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের হল ও মেসে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আমরা মেধার পক্ষে ছিলাম। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো ধরনের কোটা সুবিধা থাকতে পারে না, থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যতই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমি ততই আশাবাদী হচ্ছি জয়ের ব্যাপারে। যারা ভোটাররা আছেন তাদের কাছে তারা অনেক আনন্দিত, তাদের কাছে মনে হচ্ছে তারা ঈদের চাঁদ হাতে পেয়েছে। তারা মানে বেশ উৎফুল্ল এই রাকসুকে কেন্দ্র করে, কারণ আমরা যখন যাচ্ছি সবাই হচ্ছে ভোটারদের কাছে তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, বলতেছে আপু আপনাদেরকে ভোট দিব, টেনশন করেন না। ৩৫ বছর প্রতীক্ষার পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন উপলক্ষে 12 মাসে 24 সংস্কারে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। সকালে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। ঘোষিত ইশতেহারে রয়েছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, হলের ডাইনিংগুলোতে মানসম্মত খাবারের নিশ্চয়তা, ক্যাম্পাসে অপরাধ দমন প্রভৃতি। নির্বাচন হলে তাদের মেয়াদকালের মধ্যে ইশতেহারে উল্লেখিত 24টি সমস্যার সমাধান করতে চান তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় অনশনরত শিক্ষার্থীরা বলেন, যে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত রক্ত দিতে হয়েছে, সেই কোটা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। ভর্তি পরীক্ষায় বৈষম্যের কারণে যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনরতরা। এর আগে 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুততার সাথে সংস্কারে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, পুলিশি বল প্রয়োগে নয়, কঠোর আইন ও সচেতনতার মাধ্যমে তামাকের আগ্রাসন বন্ধ করতে হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। গাজীপুরের ক্যান্সার আক্রান্ত 35 বছর বয়সী ইলিয়াস গাজী বলছিলেন, তামাক সেবন প্রথমে তাকে দারুণ অনুভূতি দিলেও এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজ তামাকের জন্য আমার এই অবস্থা, আমি জানি না আমি বাঁচবো কিনা।
পরিসংখ্যান বলছে দেশের প্রায় 4 কোটি মানুষ তামাক ব্যবহার করছে। এতে বছরে 1,61,000 মানুষের মৃত্যু হচ্ছে। চিকিৎসায় ব্যয় হচ্ছে 30,560 কোটি টাকা। পরোক্ষ ধূমপানের কারণে 92% শিশুর লালায় মিলেছে নিকোটিন, যা ভবিষ্যৎ প্রজন্মের বেড়ে ওঠার জন্য মারাত্মক হুমকি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাকমুক্ত প্রজন্ম ও আইন শক্তিশালীকরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা জানান, এই মুহূর্তে তামাকের ঝুঁকির পাশাপাশি নতুন করে ই সিগারেটও বাড়াচ্ছে উদ্বেগ। টোবাকোর মধ্যে যে উপাদান আছে নাইট্রোসামাইন বলি আমরা, সেটি কিন্তু আমাদের এই ধরনের জায়গায় ক্যান্সার তৈরি করতে পারে। তাই তামাক চাষ থেকে শুরু করে তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণন এবং বিক্রি পর্যন্ত সব ক্ষেত্রে আইন কঠোর করার পরামর্শ দেন জনস্বাস্থ্যবিদরা। টোবাকো ফ্রি যদি করতে হয়, ইট হ্যাজ টু বি এ নির্মূল আইন, একদম গোড়াতে শেষ করার একটা আইন হবে। 40 সালে এই যে আইন আছে এখন, সেই আইন দিয়ে 40 সালে কোনো সময় আমাদের এই ধূমপান মুক্ত করা যাবে না। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, অন্যান্য সরকার না পারলেও অন্তর্বর্তী সরকারের উচিত আইনটি সংস্কার করে নজির স্থাপন করা। আমি অনুরোধ করব, আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনাদের অর্জনযোগ্য এবং সমাজের জন্য একটা গভীর উপকারকারী একটি সংস্কারের সুযোগ আপনাদের হাতের সামনেই আছে, এটা গ্রহণ করুন এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিন। তামাক ব্যবহারের কারণে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন বড় বাধার মুখে পড়ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামীকাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে সোনালী আশ পাট দিয়ে প্রতিমা গড়ে সাড়া ফেলে দিয়েছে সাতক্ষীরার কলারোয়ার শিল্পীরা। এই প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন আশকুর রহমান। রোববার মহালয়া, দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। মহালয়া দিয়েই শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। জামালপুরে 207টি মণ্ডপে পূজা আয়োজনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রং তুলির কাজ। কারিগররা জানান, এবার মাটি সহ সকল উপকরণের দাম গতবারের চেয়ে একটু বেশি হওয়ায় খরচ বেশি হলেও মজুরি সে তুলনায় বাড়েনি। প্রতিমা কারিগরদের ব্যস্ত সময় পার করছে। মাটি খেয়াল, তারপর রং ঠং সবকিছু দাম বেশিতে এই জন্য অতটা বেশি লাভ হতেছে না। সারা বিশ্বব্যাপী মঙ্গল কামনায় আমরা এই শারদীয় দুর্গোৎসব পালন করব। এদিকে সোনালী আশ পাট দিয়েই সাতক্ষীরার কলারোয়ার একটি মন্দিরে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। 4 জন ভাস্কর টানা 3 মাস ধরে এই প্রতিমা নির্মাণের কাজ করছেন। সব প্রস্তুতিও শেষ হয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে পাটের তৈরি ব্যতিক্রম এই প্রতিমা এক নজর দেখার জন্য বিভিন্ন ধর্মের মানুষেরা ভিড় জমাচ্ছে। অনেক দূর থেকে লোকজন আসা, দর্শনার্থীর ভিড় জমা হয়েছে। আমরা আমাদের স্কুলের বন্ধু বান্ধবদের আসতে বলবো। আমরা মন্দিরের গেটটাও এখন বন্ধ করতে পারছি না, এত পরিমাণে এখন ভক্তের সমাগম হচ্ছে। স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান এই কৃষি কর্মকর্তা। পাটের একটা সারা বিশ্বে যে গুরুত্ব, সেটাকে নতুন করে আবার তুলে ধরা এই শারদীয় দুর্গা উৎসবের মাধ্যমে। তো আশা করি সবাই এখানে আসবেন এবং এই পাটের ব্যতিক্রম প্রতিমা আপনারা দেখে নিজেরাও আনন্দিত হবেন। অন্যদিকে খাগড়াছড়িতেও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার খাগড়াছড়ির 9 উপজেলায় 64টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আমরা 1 মাস আগে থেকে কাজ শুরু করি, আর এবছর আমরা এই জায়গায় 7টা প্রতিমা বানাইছি। রঙের কাজটা বাকি আছে। আশা করি অন্যান্য বছরের মতো এবছরও আমরা জাঁকজমকভাবে অনুষ্ঠানটা পালন করতে পারবো। সুষ্ঠুভাবে পূজা আয়োজনে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা ইউনিফর্ম পুলিশ থাকবে 24 আওয়ার্স, পাশাপাশি ডিএসবি ডিবিও কাজ করবে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর 2রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। আশিকুর রহমান, ATN বাংলা।
আওয়ামী লীগের সহযোগী অভিযোগ দিয়ে জাতীয় রাজনীতির প্রক্রিয়া থেকে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। গুলশানে চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন থেকে জাতীয় পার্টিকে বাইরে রাখার ষড়যন্ত্র নতুন নয়। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সংবিধান মানলে এখনই পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশের ইতিহাসে কোনো সংস্কার লেখা সম্ভব হবে না। 2024 সালে বিএনপিকে বাদ দিয়ে, জামাতকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছিল সেখানে লোক আসে। আমি আপনাকে বলতে পারি এখনো লোক আসে এবং এই নির্বাচনে এটা একপেশি একটা নির্বাচন হবে না, কারণ বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার যে নির্বাচন করতে যান, সেই নির্বাচন কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হবে। নানা সমস্যায় জর্জরিত যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে 50 শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা। চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অভাব সহ হাসপাতালে প্রায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত উপজেলার মানুষ। মিনাপুর প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 10 বছর আগে শার্শা উপজেলার সরকারি এই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। জনবল সংকট ছাড়াও সার্জারি যন্ত্রপাতির অভাব, পানি ও বিদ্যুৎ সমস্যা, অপরিচ্ছন্নতা সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে 2 কোটি টাকায় নির্মিত 2টি অপারেশন থিয়েটার। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন 4 থেকে 5 শতাধিক রোগী। ভর্তি হন 35 থেকে 40 জন। এসব রোগীর জন্য 16 জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র 4 জন। কনসালটেন্ট 10 জনের জায়গায় 4 জন, আর 34টি নার্স পদে আছেন 28 জন। এছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লোকবলও কম। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা। ডাক্তাররাও খুব বেশি একটা রোগীদেরকে কেয়ার করে না, আর রোগীরা যদি আসে যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয়। ডাক্তার দেখে আসলে বলে ওষুধ নেই, সরকারিভাবে তো আমাদের কোনো ঔষধই দেয় না। ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, উনি বললো ওষুধ নিতে। আমরা এখানে আসছিলাম, দেখানোর পর উনি বললো বাইরে থেকে ওষুধটা নিয়ে নেবেন। পরিচ্ছন্ন কর্মী, আয়া ওয়ার্ড বাই একেবারেই শূন্য। নার্সিং অফিসার আমরা যারা আছি তারা চলছে আপনার 31 বেডের জনবল দিয়ে এখনো চলছে। জনবল সংকটের বিষয়টি স্বীকার করলেও কবে নাগাদ নতুন নিয়োগ হবে সে সম্পর্কে কিছু বলতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ। মেডিকেল অফিসার থেকে শুরু করে কনসালটেন্টের থেকে শুরু করে মানে প্রত্যেকটা তৃতীয় চতুর্থ শ্রেণীর সব সেক্টরেই প্রায় জনবল সংকট প্রায় চরমে। উপজেলার অন্তত 4 লাখ মানুষের স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে 1962 সালে নির্মিত হয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পাহাড় জুড়ে এখন জুম ফসল কাটার আনন্দ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি আর বান্দরবানের পাহাড়ি জনপদে ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। তবে কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও কৃষি বিভাগের তদারকি না থাকায় অনেকেই কাঙ্ক্ষিত উৎপাদন পাননি। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসফুর রহমান সাগর। পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি জুম চাষ। শত শত বছর ধরে পাহাড়ি জনগোষ্ঠী এই পদ্ধতিতেই চাষাবাদ করে আসছেন। এপ্রিল মে মাসে বীজ বপন শুরু হয়। এখন চলছে জুম ফসল তোলার মৌসুম। একসাথে ধান, ভুট্টা, কুমড়া, মরিচ, কাকন, তিল সহ নানা ধরনের ফসল ফলে এই জমিতে। এই ফসল দিয়েই সারা বছর খাদ্যের চাহিদা পূরণ করেন তারা। আমরা এখন ধান কাটতেছি, আবহাওয়া ভালো দেয়, বছরে একটু ধান পাবো। আমরা 14 পুরুষ জুম চাষ করি খাই। বছর ধান কাটিয়ে এখন শেষ হয় না, আর অল্প বাকি হয়েছে। প্রতি বছরে জুম চাষ করে অনেক খুশি হচ্ছে। জুম নির্ভর চাষিরা বলছেন, সময় মতো সার বা পরিচর্যা করতে না পারায় অনেকে কাঙ্ক্ষিত ফলন পাননি। সারা বছরে যাদের যে ধানের একটা স্টক থাকতো, এখন সেই ধানের স্টক আর সবার চাষিদের মধ্যে আর থাকে না, বাজার থেকে কিনে খেতে হয়।
অন্যদিকে কৃষি বিভাগ বলছে জুম চাষের পাশাপাশি বিকল্প হিসেবে স্বল্পমেয়াদী ফসলের চাষেও নজর দেওয়া হচ্ছে। উন্নত প্রযুক্তি আর জাত ব্যবহার করলে ফলন আরো বাড়বে বলে মনে করছেন কর্মকর্তারা। আমরা তাদেরকে উৎসাহিত করছি যে জুমের যে স্থানীয় জাতগুলো এগুলো ফলন তো খুব কম, জুমে যদি তারা খুবশি জাতের ধানের আবাদ করে তাহলে ফলনটা বাড়বে। এবছর খাগড়াছড়ি জেলায় জুম চাষ হয়েছে 1124 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ট্যাক্স অ্যান্ড কোম্পানি ল অ্যাসোসিয়েটস এর আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ট্যাক্স অ্যান্ড কোম্পানি ল অ্যাসোসিয়েটস এর সভাপতি তরুণ কুমার বোস ও আয়কর আইনজীবী মনিরুজ্জামান সহ অন্যান্যরা। বক্তারা কর প্রদানে আয়কর দাতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এবার আন্তর্জাতিক সংবাদ। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত ভোটাভুটি হয়। প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কারণে ইরানের উপর বিদ্যমান নিষেধাজ্ঞা 28 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এই তথ্য জানিয়েছে। স্থায়ী ও অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে 4টি দেশ ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ। বাকি 2টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। আর ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। আর গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ সাম্যবাদী প্রকাশের শতবর্ষ উপলক্ষে বিশেষ সংকলন গাহি সাম্যের গান প্রকাশিত হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ লেনিন এবং প্রকাশ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সংকলনে সাম্যবাদী গ্রন্থের 11টি কবিতা 11টি আন্তর্জাতিক ভাষায় অনুদিত হয়েছে। পাশাপাশি নজরুলের সাম্যবাদ ও সাহিত্য চিন্তা নিয়ে 10টি গবেষণামূলক প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজধানী তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে মোস্তফা মনোয়ার স্টুডিওতেও আয়োজিত প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, গবেষক সাজেদ কামাল, AFM হায়াতুল্লাহ, সম্পাদক ইকরাম আহমেদ লেনিন ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু সহ বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদগণ। প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম শমসের আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে বৃহত্তর যশোর ডিরেক্টরির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম গোড়া, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও প্রফেসর ডক্টর আব্দুর রশিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আব্দুল মজিদ এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডক্টর শমসের আলী শুধু একজন বিজ্ঞানী নয়, তিনি ছিলেন বহুমুখী জ্ঞান চর্চার একজন আলোকিত ব্যক্তিত্ব। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচে আজ রাতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গত কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াইয়ের উত্তাপ বেড়েছে অনেকখানি। দুই দলই চাইছে জয় দিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে। উত্তেজনার বারুদে ঠাসা এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। পরাগানমানের রিপোর্ট। এশিয়া কাপের সুপার 4 পর্বের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এই পর্বে ওঠার জন্য গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়ের দিকেই তাকিয়ে থাকতে হয়েছিল টাইগারদের। এবার তারাই প্রতিপক্ষ। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের লড়াইটা অবশ্য এখন বেশ নিয়মিতই। দুবাইয়ের উইকেট স্পিন সহায়ক, তাই দলে ফিরতে পারেন মেহেদী হাসান।
তবে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ শন টেইট এই ব্যাপারে কিছুই বলেননি। দুদলের লড়াইটা ভালো হবে বলেই জানান তিনি। সম্প্রতি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। দুই দলই একে অপরকে ভালোভাবে জানে। এটা ভালো একটা লড়াই হবে। তারা গত ম্যাচটা ভালো খেলেছে, আমরা নিজেদের উপর আস্থা রাখতে চাই। এদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলার পথে এক পা বাড়িয়ে রাখতে চায় শ্রীলঙ্কা। তাদের ব্যাটিং কোচ থিলান কান্দাম্বিও তেমনটাই আশা করছেন। গত ৩-৪ মাসে আমরা ৫-৬ বার একে অন্যের মুখোমুখি হয়েছি। তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমরা জানি। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। টি-20তে দুই দলের ২১ বারের মোকাবেলায় শ্রীলঙ্কার ১৩ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে কেবল ৮টিতে। তবে শেষ ৫ ম্যাচের ৩টিতেই জয় পাওয়ায় আত্মবিশ্বাসী লিটন দাসের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। আজ থেকে শুরু হয়েছে ৭ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বিকেএসপি এবং বিভিন্ন জেলা সহ মোট ১৭টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। ২ দিনের এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে খেলোয়াড়রা উশুর বিভিন্ন কসরত ও প্রদর্শনী উপস্থাপন করেন। রাজধানী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে 2 দিনের এই প্রতিযোগিতা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। এ সময় উপস্থিত ছিলেন চীনের ইউনান মিনজো ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াং কিয়াংকুয়ান, এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ.শ.ম রিদওয়ানুর রহমান এবং সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশকে অস্থিতিশীল করতেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিশোরগঞ্জের সম্মেলনে মির্জা ফখরুল, সরকারের সাংবিধানিক বৈধতার প্রশ্নে শূন্যতা সৃষ্টি করলে পতিত স্বৈরাচার লাভবান হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া বিকল্প নেই, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের নতুন সূচনায় সবার প্রত্যাশা। রাজধানী যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে 2 সন্তান সহ একই পরিবারের 4 জন দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। 5 দিন বাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, প্রচার প্রচারণায় উৎসব মুখর ক্যাম্পাস। শিবিরের ইশতেহার ঘোষণা, পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন শিক্ষার্থীদের। এবং কাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। সাতক্ষীরায় পাট দিয়ে তৈরি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।